আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? সবাই একটু দেখো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? অল ক্লিয়ার? ঠিক আছে, সবাই দ্রুত জয়েন হয়ে যাক, আমরা শুরু করি। সবাই দ্রুত জয়েন হয়ে গেলে আমরা শুরু করে দিব। এই কি বলে ভিডিও সাউন্ড কোনোটাই নাই? ওয়েব অ্যাপে ঝামেলা হলে ইয়াতে চলে আসো, ফেসবুকে চলে আসো। ওয়েব অ্যাপে কোনো সমস্যা হলে সবাই ফেসবুকে চলে আসো। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। গতিবিদ্যা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে, প্রথম তোমাদের যে প্রশ্ন যে ভাইয়া ভৌত জগৎ এবং পরিমাপে কয়েকটা ক্লাস বাকি আছে, তো সেগুলা না দেখে কি এই ক্লাস শুরু করা যাবে কিনা? 100 বার শুরু করা যাবে, কোনো অসুবিধা নাই। তারপর অনেকের প্রশ্ন আছে ভাইয়া ভেক্টর অধ্যায়েও কয়েকটা ক্লাস বাকি আছে, তাহলে কি শুরু করা যাবে কিনা? অবশ্যই শুরু করা যাবে, কোনো অসুবিধা নাই। সো গতিবিদ্যা এই অধ্যায়টায় আমাদের শুরুর দিকের যে টপিকগুলো আছে এগুলো একেবারে ক্লাস 9-10 যা কিছু পড়ছো সেইগুলাই। তো আজকে অনেক শান্তি মতন দেখবা যে ক্লাস করে শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? মানে নতুন আহামরি কোনো কঠিন জিনিসপত্র নাই, কিন্তু আমাদের আজকের ক্লাসটা সামনের ক্লাসগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই রেডি। মাশাআল্লাহ, আমাদের একসাথে প্রায় 850 বা 900-র কাছাকাছি স্টুডেন্ট দুইটা ফেসবুক এবং ওয়েব অ্যাপ মিলায় কানেক্টেড আছো। তো তোমরা হচ্ছে শেষ পর্যন্ত চেষ্টা করবা ক্লাসে থাকতে। সবাই খাতা কলম নিয়ে বসো, যা কিছু লিখবো সবকিছু খাতায় তুলবা। কোনো জিনিস যদি এরকম হয় যে ভাই আপনি একটা বলার সময় আমার নেট চলে গেছিল বা আমি হচ্ছে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে রেকর্ডের পার্টটা একটু পিছন থেকে দেখে নিবা। যারা ফেসবুকে আছো তোমরা কিন্তু ওই যে ফেসবুকে থাকলে কিন্তু একটু পিছনে গিয়ে আবার দেখা যায়, সো সেইভাবে করে দেখে হলেও ক্লাসটা লাইভে থাকাকালীন অবস্থাতেই শেষ করে ফেলবা। আর আমি প্রত্যেকটা কথা এমন ভাবেই বলবো ইনশাল্লাহ সব বুঝতে পারবা। তো ক্লাসে ফুল মনোযোগ দাও, কমেন্টের দিকে মনোযোগ দিও না। কমেন্ট থেকে দূরে সরে গিয়ে সবাই একদম পুরাপুরি ভাবে ক্লাসে ফোকাস করো। লাগলে কিবোর্ড এক হাত দূরে রেখে তারপরে ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আমাদের আজকের অধ্যায় হচ্ছে গতিবিদ্যা। সো গতিবিদ্যা আলোচনা করার আগে আমাদের আসলে গতিবিদ্যাটা আসলে ফিজিক্সের কোন ব্রাঞ্চ, কোন শাখা, সেইটা নিয়ে আগে আমরা একটু ছোট করে আলোচনা করে তারপরে আমরা আসব। তো সবার আগে দেখো, আমাদের প্রথমে যে টপিকটা নিয়ে আগে আমরা আলোচনা করতে পারি, গতিবিদ্যা আলোচনা করার আগে শুরুতে আমরা যদি একটু বলি বলবিদ্যা বা মেকানিক্স এই জিনিসটা কি। বলবিদ্যা বা মেকানিক্স, এই সবার নোট দেখতে চাই, একদম ক্লাসে যা কিছু লিখবো লিখে ফেলবা খাতায়। বলবিদ্যা বা মেকানিক্স এই জিনিসটা বলতে কি বোঝায়? মেকানিক্স, ওকে। বলবিদ্যা বা মেকানিক্স, দেখো এটা বলতে কি বোঝায়।
যে কোনো একটা বস্তু মনে করো গতিশীল আছে, সেই গতিশীল হওয়ার এর প্রকৃতিটা কি, মানে গতির প্রকৃতিটা কেমন, এর ত্বরণ কেমন, সরণ কেমন, এর বেগ কেমন, দ্রুতি কেমন, এই সম্পর্কিত বিষয়গুলো যেমন বলবিদ্যার আন্ডারে পড়ে, ঠিক তেমনি কোনো একটা বস্তুর ধরো ত্বরণ হচ্ছে, এই ত্বরণের পিছনে কারণটা কি, সেই কারণ নিয়েও কিন্তু বলবিদ্যা আলোচনা করে। আমি যদি একটু শর্টে লিখে দেই তাহলে, যে গতি প্লাস বস্তুর উপরে বলের প্রভাব নিয়ে বলবিদ্যা আলোচনা করে। বলবিদ্যা কি নিয়ে আলোচনা করে? গতি প্লাস বস্তুর উপর বলের প্রভাব, গতি প্লাস বস্তুর উপর বলের প্রভাব নিয়ে বলবিদ্যা আলোচনা করে। ঠিক আছে, বস্তু এবং গতি নিয়ে বলের, গতি প্লাস বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করে, ঠিক আছে। এখন এই বলবিদ্যাটাকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। বলবিদ্যাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক্স আর আরেকটা হচ্ছে ডাইনামিক্স। একটা হলো স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডাইনামিক্স। স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থিতিবিদ্যা আর ডাইনামিক্স হচ্ছে গতিবিদ্যা। তো আমাদের স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স যেটা, এটা কি নিয়ে কাজ করে? বলের প্রভাবে স্থির থাকা বস্তু নিয়ে আলোচনা করে। বলের প্রভাবে স্থির থাকা বস্তু নিয়ে আলোচনা করে। বুঝতে পেরেছো? বলের প্রভাবে স্থির থাকা বস্তু নিয়ে আলোচনা করে, এর মানে কি? মনে করো তুমি কোনো একটা দড়ির সাহায্যে এই বস্তুটাকে সিলিং এ ঝুলায় রাখছো, বস্তুটা স্থির অবস্থায় আছে। বস্তুটা স্থির থাকাকালীন অবস্থায় এর উপরে কি কি বল কাজ করছিল, কি কি বল কাজ করার প্রভাবে বস্তুটা স্থির আছে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা হয় স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যায়। তোমরা যে হায়ার ম্যাথ পড়ছো, হায়ার ম্যাথে দেখবা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা দুইটা পার্ট আছে। সো স্থিতিবিদ্যার টপিকস এর মধ্যে গেলে দেখবা স্থিতিবিদ্যায় সব সময় আমরা একটা স্থির বস্তুর উপরে বলের প্রভাব নিয়ে আলোচনা করি। মনে করো কোনো একটা হেলানো তল, এরকম হেলানো তল, এই হেলানো তলের উপরে একটা বস্তুকে আমি স্থির অবস্থায় রেখে দিছি, তলের সাথে বস্তুর একটা ঘর্ষণ বল বিদ্যমান। বস্তুকে যখন আমরা এরকম হেলানো তলের উপরে রাখছি, বস্তুটা কোন কোন বলের প্রভাবে স্থির আছে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে পড়াশোনা হয় এই স্ট্যাটিক্স টপিকস এর আন্ডারে। অর্থাৎ আমরা যদি একটু ইংরেজিতে লিখি, বডিজ এট রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স, সো আমাদের যেই সমস্ত বস্তুগুলা স্থির অবস্থায় আছে তাদের উপরে বলগুলা কিভাবে কাজ করছে, সেই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা হচ্ছে স্ট্যাটিক্স এর আন্ডারে পড়ে। আর ডাইনামিক্স যেটা, সেটা বুঝতেই পারছো, এখানে যেহেতু বলের প্রভাবে স্থির থাকা বস্তু নিয়ে আলোচনা, এখানে হচ্ছে বলের প্রভাবে গতিশীল বস্তু নিয়ে আলোচনা। বলের প্রভাবে গতিশীল বস্তু নিয়ে হচ্ছে ডাইনামিক্স আমরা আলোচনা করে থাকি। সো ডাইনামিক্সে কি হয়, যে দেখা যায় কোনো একটা বস্তু মনে করো গতিশীল আছে, এখানে কিন্তু সব স্থিতি বস্তু নিয়ে আলোচনা ছিল স্ট্যাটিক্সে। ডাইনামিক্সের মধ্যে আমরা সবসময় আলোচনা করি সেই সকল বস্তুগুলা নিয়ে যারা গতিশীল অবস্থায় আছে, সেই গতিটার সরণ কি, তার বেগ কত, দ্রুতি কত, ত্বরণ কত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ব্রাঞ্চের আন্ডারে পড়াশোনা করি। শুধু তাই না, এই যে একটা বস্তু ত্বরণ হলো,
বা কোনো একটা বস্তু সমবেগে চলছে, এটা কেন, সেই কারণটা নিয়েও কিন্তু ডাইনামিক্সের মধ্যে আলোচনা করা হয়। সো তাহলে খেয়াল করো পুরা জিনিসটা কি, স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স পুরা জিনিসটা হচ্ছে বলবিদ্যার আন্ডারে, মেকানিক্সের আন্ডারে। তোমরা দেখবা এর পরের চ্যাপ্টার যেটা নিউটনীয় বলবিদ্যা, সেইখানে আমরা কিন্তু গতি নিয়ে আলোচনা করব, বস্তুর উপরে বলের প্রভাব কেমন সেটা নিয়ে আলোচনা করব। সো এই বলবিদ্যার মধ্যেই আমরা ফিজিক্সে নিউটনীয় বলবিদ্যার মধ্যেই স্ট্যাটিক্সের পার্ট নিয়েও আলোচনা করে ফেলি, ডাইনামিক্সের পার্ট নিয়েও আলোচনা করে ফেলি। আমরা এই অধ্যায়টাতে মূলত ডাইনামিক্সটা নিয়ে আলোচনা করব, যে কোনো একটা বস্তু যখন গতিশীল আছে তার গতির প্রকৃতি কেমন, অর্থাৎ ত্বরণ, সরণ, বেগ, এগুলা নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে ওই গতির পিছনে কারণগুলা কি, কোন বলের প্রভাবে এই গতিটা হচ্ছে, ভর কেমন যার কারণে ত্বরণটা এরকম হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ডাইনামিক্সের আন্ডারে পড়ে যায়। সো ডাইনামিক্সকে চাইলে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ডাইনামিক্সকে চাইলে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। আর স্পেসিফিকলি যদি বলি, ডাইনামিক্সের একটা পার্ট হচ্ছে কাইনেটিক্স, একটা পার্টকে বলে হচ্ছে কাইনেটিক্স, আরেকটা পার্ট হচ্ছে কাইনেমেটিক্স। একটা হচ্ছে কাইনেটিক্স, একটা হচ্ছে কাইনেমেটিক্স। দেখো কাইনেটিক্সের বিষয়টা হচ্ছে, এইখানে আমরা গতির প্রকৃতি নিয়ে তো আলোচনা করি, গতির প্রকৃতি নিয়ে তো আলোচনা করি, কিন্তু সেই সাথে আমরা গতির কারণ নিয়েও আলোচনা করি, যে কি কারণে বস্তুর গতিটা এরকম হয়েছে। কিন্তু কাইনেমেটিক্সে আমরা শুধুমাত্র গতির প্রকৃতি নিয়ে আলোচনা করি, গতির প্রকৃতি নিয়ে আলোচনা করি, ঠিক আছে? গতির কারণ এখানে গুরুত্বপূর্ণ না, গতির কারণ কি কারণে গতিটা এরকম হয়েছে, গতির কারণটা নিয়ে আলোচনা এখানে হয় না। সো কাইনেমেটিক্স আমাদের কেন গতিটা এরকম সেটা নিয়ে কোনো তথ্য দেয় না, কিন্তু কাইনেটিক্স যেটা, সেইখানে আমরা যেমন গতির প্রকৃতি এবং গতিটা কেন এরকম, কোন কারণে বস্তুর ত্বরণ হচ্ছে, নিশ্চয়ই বল প্রযুক্ত হচ্ছে, বলের মানটা কত, সেইগুলা নিয়ে কিন্তু কাইনেটিক্সে আলোচনা করা হয়। কিন্তু কাইনেমেটিক্সে কোনো বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় না, শুধু বলা হয় বস্তু একটা ত্বরণে চলছে, বস্তুর আদিবেগ এত, শেষ বেগ কত বের করো, এত সময় পরে শেষ বেগ কত বের করো। এখানে কারণটা নিয়ে আলোচনা হয় না, এখানে আমরা কারণটা সহ আলোচনা করি। আশা করি একটা পুরা ম্যাপ তুমি পাইছো যে আমরা আসলে কোন ব্রাঞ্চটা নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে একটা কিংডম, এটা হচ্ছে পুরো একটা ব্রাঞ্চ, মানে ফিজিক্সের যে কতগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে এটা একটা। তো এই বলবিদ্যার মধ্যে যে ভাগগুলো আছে তার মধ্যে আমরা আসলে কতটুকু নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করি, স্পেসিফিকলি বললে আমরা আসলে জাস্ট এইটুকু নিয়ে এই অধ্যায়ে আলোচনা করি, এই পার্টটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করি। বুঝতে পারছো? এইটুকু নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। গেল। তোমাদের বোঝার সুবিধার জন্য এটুকু তোমরা খাতায় লিখলেই হবে, যতটুকু আমি বোর্ডে তুলছি জাস্ট ততটুকু তোমরা খাতায় তুলবা। পরে এইখানে আমাদের আরো কিছু এই যে বুকিশ সংজ্ঞা টঙ্গা আছে, এগুলো একটু রিডিং পড়ে যেতে পারো, কিন্তু এগুলা খাতায় না তুললেও হবে। নোট করার জন্য আমি স্লাইডে যা তুলতেছি এইগুলাই নোট করার জন্য এনাফ, ঠিক আছে? যতটুকু ছোট ছোট করে লিখতেছি এটাই এনাফ। এগুলো একটু বইয়ের ভাষা আছে, তো এগুলো আমি রেখে দিছি। এই যে স্থিতিবিদ্যার সংজ্ঞা কি, গতিবিদ্যার সংজ্ঞা, স্মৃতিবিদ্যা, চলবিদ্যা, এগুলো সংজ্ঞা কি, এগুলো এখানে লেখা আছে, একটু রিডিং পড়ে নিলেই হবে। এগুলো পরীক্ষার জন্য আহামরি গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যে আসলে আমরা কতটুকু জিনিস নিয়ে এই অধ্যায়ে কাজ করব। আমরা শুধুমাত্র গতির যে প্রকৃতিগুলা, যে কোনো একটা বস্তুর আদিবেগ এত, ত্বরণ এত হইছে, তাহলে শেষ বেগ কত, এত সময় চললে সরণ কত হবে, তার গড় বেগ কত, তার তাৎক্ষণিক বেগ কত, তার গড় ত্বরণ কত, তাৎক্ষণিক ত্বরণ কত, মন্দন কত, এই জিনিসগুলা নিয়ে আমরা আসলে এই অধ্যায়ে আলোচনা করি। ডান। এবার আসো, প্রথমেই আমাদের এই অধ্যায়ে আলোচনা করতে গেলে যে কোনো গতি, কোনো বস্তুর অবস্থান
গতি বা অবস্থান কোনো কিছু যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে সবার আগে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। সো আমরা এখন প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম নিয়ে আলাপ করব। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, এই জিনিসটা বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। সো সবার আগে তোমাকে ধরো তোমার একজন বন্ধু জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি কোথায় আছো? তুমি বললা আমি উত্তর দিকে 10 মিটার দূরে আছি। তুমি কি বললা? তোমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বন্ধু তুমি কোথায় আছো? তুমি উত্তর দিলা যে আমি উত্তর দিকে 10 মিটার দূরে আছি। এখন বলো তো, তোমার এই উত্তর শুনে বা বন্ধুর এই উত্তর শুনে তুমি কি আসলে তার লোকেশনটা কোথায় এটা অ্যাসেস করতে পারবা? এটা বের করতে পারবা? পারবা না। কেন পারলা না? কারণ উত্তর দিকে 10 মিটার এইটুকু ইনফরমেশন তুমি জানো, কিন্তু কোথা থেকে 10 মিটার এইটা তুমি জানো না। যদি বলতো আমাদের কলেজ থেকে 10 মিটার দূরে আছি, বা আমাদের স্কুল বা আমাদের বাসা থেকে 10 মিটার দূরে আছি, তাহলে কিন্তু তুমি সহজেই তার অবস্থানটা লোকেট করতে পারতা। তাহলে খেয়াল করো, আমরা যখন কোনো একটা বস্তুর অবস্থান সম্পর্কে জানতে চাই, তখন কিন্তু আমাদের দুইটা ইনফরমেশন জানা লাগে। একটা হচ্ছে কোথায় আছে, কোথায়, যেটার উত্তরটা দুইটা ভাবে দিতে হয়, যে একটা হলো মানের সাহায্যে এবং আরেকটা হচ্ছে দিকের সাহায্যে। আর আরেকটা উত্তর লাগবে, সেটা হচ্ছে কোথা থেকে। কোথা থেকে তার মানে তুমি যদি কারোর অবস্থানটা ক্লিয়ারলি বলতে চাও, তাহলে তোমাকে দুইটা ইনফরমেশন দেওয়া লাগবে। একটা ইনফরমেশন হচ্ছে যে ভাইয়া আমি কোথায় আছি, কত দূরত্বে আছি এবং কোন দিকে আছি, এবং কোথা থেকে এই দূরত্বটা মেজার করা লাগবে। যেমন ধরো, সাপোজ এখানে মনে করো কোনো একটা গাছ আছে, এখানে কোনো একটা গাছ আছে। তুমি কি করলা? তুমি বললা যে আমি এই গাছ থেকে উত্তর দিকে 10 মিটার দূরে আছি। উত্তর দিকে 10 মিটার দূরে আছি। যখন তুমি তোমার পজিশনটা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তুমি বলে দিচ্ছ 10 মিটার দূরে আসো, তুমি বলে দিচ্ছ উত্তর দিকে আসো, এবং বলে দিচ্ছ বটগাছ থেকে, মনে করো এমন একটা গাছ যেটা সবাই চিনে, বটগাছ থেকে, তাহলে কিন্তু তুমি তোমার অবস্থানটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবা। আদারওয়াইজ তোমাকে কিন্তু কেউ খুঁজে পাবে না। তোমাকে কিন্তু কেউ খুঁজে পাবে না। সো তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের কিন্তু এই তিনটা ইনফরমেশন দরকার। সো কোথা থেকে বলা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমরা গতিটার বা কোন একটা বস্তুর অবস্থান এবং গতি প্রকাশ করার জন্য যার সাহায্য নেই, সেইটাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। তো রেফারেন্স ফ্রেমটা, চলো একটু সুন্দর সংজ্ঞা একটা লিখে ফেলি, যে যার সাহায্যে কোনো বস্তুর যার সাহায্যে কোনো বস্তুর যার সাহায্যে কোনো বস্তুর গতি বা কোনো বস্তুর অবস্থান বা গতি প্রকাশ করা যায়। অবস্থান বা গতি প্রকাশ করা যায়, ঠিক আছে? যার সাহায্যে কোনো বস্তুর অবস্থান বা গতি প্রকাশ করা যায় তাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো রেফারেন্স ফ্রেমটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। প্রসঙ্গ কাঠামো না থাকলে আমরা কিন্তু যদি শুধু বলি আমি 10 মিটার দূরে আছি, আমি 50 মিটার দূরে আছি, তাহলে কিন্তু কেউ আমার অবস্থান প্রকাশ করতে পারবে না।
আমাকে অবশ্যই জানতে হবে যে কোন জায়গা থেকে 10 মিটার দূরে আছি বা কোন জায়গা থেকে 50 মিটার দূরে আছি, এই ইনফরমেশনটা আমার লাগবে। সো যেই জায়গা থেকে আমরা মাপছি, দূরত্বটা যেই জায়গা থেকে হিসাব করছি, সেই জায়গাটাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। সেই জায়গাটাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। কথা বুঝছো? সো যার সাহায্যে কোনো বস্তুর অবস্থান বা গতি প্রকাশ করা যায়। সহজ জিনিস না? যেমন বলতো এখানে আমাদের প্রসঙ্গ কাঠামো কোনটা? এই মানুষটা নাকি এই বট গাছটা? বলতো দেখি। কোন জিনিসটা এখানে প্রসঙ্গ কাঠামো? এখানে কোন জিনিসটা আমাদের প্রসঙ্গ কাঠামো? বট গাছ। ভেরি ইজি, ট্রিটা। তাই না? কারণ এর সাহায্যে, এর সাপেক্ষে আমি দূরত্ব প্রকাশ করছি। এর সাপেক্ষে আমি বলছি যে আমি 10 মিটার দূরে আছি। কোত্থেকে 10 মিটার দূরে আছি? যেখান থেকে আমরা দূরত্ব হিসাব করছি, যেখান থেকে আমরা কোন একটা বস্তুর অবস্থান প্রকাশ করছি, সেই জিনিসটাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। নামটা শুনতে একটু কঠিন, প্রসঙ্গ কাঠামো কি নাকি, কিন্তু দেখো ইংরেজি নামটা সহজ, রেফারেন্স ফ্রেম। যার রেফারেন্সে আমরা কোনো ডিস্টেন্স হিসাব করছি, যাকে রেফারেন্স ধরে দূরত্ব হিসাব করছি, এটাকে আমরা বলছি রেফারেন্স ফ্রেম। খুব সহজ। এখন ভাইয়া দেখো, এই রেফারেন্স ফ্রেমটা আছে দুই রকমের। কয় রকমের আছে? রেফারেন্স ফ্রেম আছে দুই রকমের। প্রসঙ্গ কাঠামো দুই রকমের হতে পারে। পুরা ফিজিক্সে আমরা দুইটা টাইপের প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করব। একটা টাইপের প্রসঙ্গ কাঠামো হবে যেটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, এর ইংরেজি হচ্ছে ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম, আমি একটু শর্টে লিখলাম। আরেকটা টাইপের রেফারেন্স ফ্রেম হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে? কোনটা কি সেটা সহজেই বুঝে যাবা। দেখো ভাইয়া, একটা ডিফারেন্স দিলেই তুমি বুঝে যাবা। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই ধরনের কাঠামোগুলা যে কাঠামোর বেগ থাকবে কনস্ট্যান্ট। অর্থাৎ ত্বরণ হবে শূন্য। অর্থাৎ কোনো একটা কাঠামো যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, সেই কাঠামোটাকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো কোনটা? যে কাঠামোর ত্বরণ শূন্য না, সেই কাঠামোগুলোকে আমরা বলছি অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে তোমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে জড় প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝো, সহজ উত্তর, জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন ধরনের কাঠামো যেগুলার ত্বরণ হবে শূন্য, বেগ হবে কনস্ট্যান্ট। যেমন কি হতে পারে দেখো, জড় প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পলের মধ্যে হতে পারে, মনে করো কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, বা তোমাকে আমি এভাবে বলি, ধরো এখানে একটা গাছ, এই গাছের সাপেক্ষে যখন আমরা কোনো একটা বস্তু যেটা চলছে এটার মনে করো দূরত্ব মাপছি, এটার গতি পরিমাপ করছি, তখন কিন্তু এই যে গাছটাকেই তো আমরা কাঠামো বলছিলাম, প্রসঙ্গ কাঠামো বলছিলাম। সো এই প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, তাহলে আমরা বলবো এই কাঠামোটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। ভাইয়া স্থির কাঠামো মেনে নেওয়া সহজ, বুঝতে পারছি, কিন্তু ভাই সমবেগে গতিশীল কাঠামো, এইটা তো একটু কেমন কেমন লাগতেছে। সো সমবেগে গতিশীল কাঠামোটাও বোঝা সহজ। মনে করো তুমি একটা বাসের মধ্যে বসে আছো, এই বাসটা
50 মিটার পার সেকেন্ড বেগে চলছে, একটা সমবেগে বাসটা চলছে। তুমি বসে আছো 4 নাম্বার রোতে, আর তোমার আব্বু বসে আছেন ধরো 2 নাম্বার রোতে। তুমি বসে আছো 4 নাম্বার রোতে, তোমার আব্বু বসে আছেন 2 নাম্বার রোতে। তোমাকে ফোন দিয়ে তোমার বন্ধু জিজ্ঞাসা করলো যে আচ্ছা, বাসে তোর অবস্থানটা কোথায়, তোর সিট কই পড়ছে? তুমি তখন কি বলবা? তুমি তখন তোমার সিটটা কি বাসের সাপেক্ষেই বলবা না, যে বাসের সাপেক্ষে আমি 4 নাম্বার রোতে আছি, বা বাসের যে সিটগুলা সেই সিটের সাপেক্ষে আমি 4 নাম্বার রোতে আছি? যদি জিজ্ঞেস করা আচ্ছা আঙ্কেল কই বসছেন, তুমি কি বলবা? যে আচ্ছা আমি হলো আমার আব্বু বসছে হচ্ছে 2 নাম্বার রোতে। সো খেয়াল করো, এই যে 2 নাম্বার রো, 4 নাম্বার রো, এইগুলা কিন্তু বাসের যে সামনের গ্লাসটা আছে সেই গ্লাস থেকে কিন্তু 2 নাম্বার রো একটা নির্দিষ্ট দূরত্বে আছে, 4 নাম্বার রোটাও একটা নির্দিষ্ট দূরত্বে আছে। 2 নাম্বার আর 4 নাম্বার বলার ফলে ওই বন্ধু কিন্তু বুঝে গেছে যে কে আসলে গ্লাসের কাছে আছে, কে আসলে গ্লাস থেকে দূরে আছে, কে সামনে বসছে, বাসের সামনে কে বসছে, কে বাসের পিছনে বসছে। সো তুমি কিন্তু আসলে একভাবে তোমার পজিশনটা বাসের সাপেক্ষে কোথায় সেটা তোমার বন্ধুকে বললা। এখন তোমার বন্ধু যদি জিজ্ঞেস করে যে আচ্ছা তুই আসিস কোন জায়গায়, তখন কিন্তু তুমি হয়তো একটা লোকেশনের নাম বলবা, যে হ্যাঁ আমি সাভারে আছি, বা আমি হচ্ছে এখন রাজশাহীতে আছি, বাস যেখানে আছে সেটার কথা বলবা। কিন্তু তুমি চিন্তা করো, যখন তোমাকে জিজ্ঞেস করছে যে বাসের সাপেক্ষে কোথায় আছো, বা তুমি বাসের কত নাম্বার সিটে বসছো, তখন কিন্তু তোমাকে যে নাম্বারটা বলা হয়েছে ওই নাম্বারটা কিন্তু দিয়ে বোঝা যায় তুমি কি বাসের কাছাকাছি নাকি বাস থেকে দূরে। অর্থাৎ তুমি দেখো, এইখানে কিন্তু ওই বাসটা, যদি বাসটা সমবেগে যেতে থাকে তাহলে এই বাসটা কিন্তু এক ধরনের জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পড়বে। ওই বাসটা কিন্তু জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পড়বে। সো তাহলে কি, জড় প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে এমন এক ধরনের কাঠামো যেই কাঠামোটাতে আমরা নরমালি সকল ক্যালকুলেশন গুলা বেশিরভাগ সময় করে থাকি। আমাদের পুরা ফিজিক্সে তুমি দেখবা প্রায় সকল ক্যালকুলেশন আমরা এই জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যেই করে থাকব। সো জড় প্রসঙ্গ কাঠামোটার বেগ কি হয়, এগুলা কিন্তু অবজেক্টিভ, একদম বোর্ডে সরাসরি এখান থেকে প্রশ্ন আসে, অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন আসে। সো আমাদের জড় প্রসঙ্গ কাঠামো যেগুলা, সেগুলাতে ভি থাকবে কনস্ট্যান্ট, হয় সমবেগে যাবে অথবা কাঠামোটা স্থির থাকবে। ঠিক আছে, এবার আসো অজড় প্রসঙ্গ কাঠামো, যেই কাঠামোর ত্বরণটা হচ্ছে অশূন্য। অর্থাৎ মনে করো আমরা এইখানে মনে করো একটা ব্লক, এই ব্লকটা সামনের দিকে ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। এই ব্লকের উপরে তুমি বসে আছো, এই ব্লকটার উপরে তুমি বসে আছো, ব্লকটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, তুমি এই ব্লকের উপরে বসে আছো। তুমি বলো তো আশেপাশে যত দূরত্ব মেজার করবা সব দূরত্ব কি তোমার সাপেক্ষে মেজার করবা না? যখন তুমি ধরো আশেপাশে একটা গাছ আছে, এইখানে মনে করো কোন একটা গাছ আছে, এখানে মনে করো একটা গাছ আছে, তো তুমি কি দেখবা? তুমি দেখবা যে হ্যাঁ এই গাছটা আমার থেকে কতখানি দূরে আছে। এখানে যদি কোনো একটা গাড়ি চলে তাহলে তুমি দেখবা আচ্ছা এই গাড়িটা আমার থেকে কতটুকু দূরে আছে। তো তুমি কিন্তু তোমার সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান পরিমাপ করছো, তোমার সাপেক্ষে কোনো একটা গাড়ির গতিবেগ পরিমাপ করছো। সো তোমার সাপেক্ষে যখন তুমি মেজার করছো, তোমার নিজের ত্বরণটা কিন্তু শূন্য না, তোমার নিজের একটা ত্বরণ আছে। তোমার এই রেফারেন্স ফ্রেমটাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে একদম সহজ জিনিস, জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন ধরনের কাঠামো যেই কাঠামোগুলার বেগ থাকবে কনস্ট্যান্ট, ত্বরণ হবে শূন্য। আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই ধরনের কাঠামো যাদের একটা ত্বরণ আছে, যেই কাঠামোগুলার একটা ত্বরণ আছে। এইটুকু ইনফরমেশন মাথায় ঢুকছে কিনা, জাস্ট ইনফরমেশন মাথায় ঢুকছে কিনা আগে বলো।
জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন ধরনের কাঠামো যেগুলার ত্বরণ হয় শূন্য, আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন টাইপের কাঠামো যেগুলার ত্বরণ হচ্ছে অশূন্য, এগুলার একটা ত্বরণ আছে। এখন ভাইয়া দুইটার মধ্যে পার্থক্য কি? কি এমন পার্থক্য হয়? ভালোই পার্থক্য হয়। যেমন খেয়াল করো, যখন তুমি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছ, তখন বলো তো এই গাছটা কি তোমার কাছে স্থির বলে মনে হবে? একটু উত্তর দাও তো। তুমি যখন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছ, তোমার কাছে এই গাছটার দিকে তাকালে গাছটা কি তোমার কাছে মনে হবে এটা স্থির আছে? না। তোমার কাছে মনে হবে না যে এই গাছটাও তো একটা ত্বরণে তোমার দিকে আসছে, এরকম মনে হবে না? মনে হবে না যে আরে গাছটা তো আমার দিকে একটা ত্বরণে আসতেছে। বলো তো কত ত্বরণে তুমি আসতে দেখবা? কত ত্বরণে তুমি আসতে দেখবা? গুড, তুমি কিন্তু আসতে দেখবা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণেই। তুমি কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণেই আসতে দেখবা। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই গাড়ি, এই তুমি দেখতেছো এই গাছের একটা ত্বরণ আছে, তুমি দেখছো এই গাছের একটা ত্বরণ আছে, বলো তো কোন বস্তুর ত্বরণ কখন থাকে? 9-10 থেকে একটু মনে করে দেখো তো, কোন বস্তুর উপরে কখন ত্বরণ কাজ করে? কি দিলে বস্তুর উপর ত্বরণ কাজ করে বলো তো? কি প্রয়োগ করলে বস্তুর উপর ত্বরণ কাজ করে? ফোর্স দিলে। একটা বল প্রয়োগ করলে তারপরে না বস্তুর ত্বরণ থাকার কথা। কিন্তু অদ্ভুত, তুমি দেখতেছো এই গাছের উপর, এই গাছের একটা ত্বরণ হচ্ছে, কিন্তু এই গাছের উপরে কেউ কি বল দিচ্ছে? বলতো, এই গাছের উপরে কিন্তু কেউ কোনো বল দিচ্ছে না। তাহলে তোমার পক্ষে কিন্তু এই গতিটাকে এক্সপ্লেইন করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে না? যে আরে ভাই, এই গাছের একটা ত্বরণ আছে, কিন্তু অদ্ভুত কেউ তো এর উপরে বল প্রয়োগ করতেছে না। সো এই সময় আমাদেরকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। নিউটনের সূত্রগুলো নন ইনার্শিয়াল রেফারেন্স থেকে বা অজড় প্রসঙ্গ কাঠামো থেকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সো এইখানে কিছু সিউডো ফোর্সের কাহিনী আছে, কিছু ফিকটিশাস ফোর্স বা সিউডো ফোর্স যেটা বলে, সেগুলা নিয়ে কিছু কাহিনী আছে। এগুলাই আমরা হয়তোবা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার 8 যখন আছে তখন এগুলা নিয়ে আবার আলোচনা করব। আপাতত এইসব ঝামেলা নিয়ে মাথা ঘামানো দরকার নাই। কিন্তু আমরা এইখানে তুমি খেয়াল করো যে ধরো বেগ নিয়ে কিন্তু এখানে কোনো ঝামেলা নাই। যেমন ধরো তুমি যদি একটা গাড়ি নিয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তখন তুমি এই গাছকে কত বেগে পিছনের দিকে যেতে দেখবা? 5 মিটার পার সেকেন্ড বেগেই যেতে দেখবা। তুমি যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যাও, এই গাছকেও কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবা। এইটা কিন্তু নিউটনের ল পারফেক্টলি মেনে চলছে, কারণ এই গাছের উপরে কোনো বাহ্যিক বল কাজ করছে না। সো কোনো বস্তুর উপর বাহ্যিক বল কাজ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সো এই রেফারেন্স ফ্রেম থেকে কিন্তু নিউটনের সূত্র এখানে প্রযুক্ত হচ্ছে, নিউটনের সূত্র এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে সরাসরি কিন্তু নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। এইখানে আমাদেরকে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট করে তারপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এই রেফারেন্সে যে আছে সে ধরে নেয় যে এই দিক বরাবর একটা মিথ্যা বল কাজ করছে, একটা ফিকটিশাস ফোর্স কাজ করতেছে, এটাকে সিউডো ফোর্স বলে। যাই হোক, সেগুলা নিয়ে আলোচনা পরে। তবে আশা করি বুঝতে পারছো যে এই দুইটা রেফারেন্স ফ্রেমের আসলে কাহিনী কি। সো একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, যেটার যেটা একটা কনস্ট্যান্ট বেগে চলবে, যেটার ত্বরণ হবে শূন্য। আর এটা একটা অজড় প্রসঙ্গ কাঠামো, যেটার বেগ হচ্ছে পরিবর্তন হবে, ত্বরণ অশূন্য, ত্বরণ থাকবে। কথা বুঝছো? ত্বরণ থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা মাথায় রেখো, এগুলা কিন্তু অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, গেল গেল। এবার আসো কিছু সহজ সহজ পড়াশোনা আমরা একটু করে ফেলি। আচ্ছা ভালো কথা, এখানে যে যেটা বললাম তোমরা নোটে তো জাস্ট এইটুকু লিখবা, এখানে আর একটু বইয়ের ভাষায় কিছু জিনিসপত্র লেখা আছে, একই কথা লেখা আছে। সো এগুলা না তুললেও কোনো অসুবিধা নাই, তোলা তোমার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এইবার আসো আমরা দেখি সহজ কিছু জিনিসপত্র। স্থিতি কাকে বলে, গতি কাকে বলে,
স্থিতি কাকে বলে, গতি কাকে বলে? খুবই সহজ সহজ পড়াশোনা এগুলা। স্থিতি বলতে কি বুঝি? ইংরেজি হচ্ছে রেস্ট। সো স্থিতি বা রেস্ট হচ্ছে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকলে বা পরিবর্তন না হলে, বস্তুর অবস্থান পরিবর্তন না হলে বা পরিবর্তন না হওয়ার ঘটনাকে স্থিতি বলে। সহজ জিনিস। দেখো কি বলছে, মনে করো এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত গাছ। আমরা দেখলাম যে কোন একটা গাড়ি মনে করো কোন একটা গাড়ি, এই গাড়িটা সময়ের সাথে মানে সময় চলে যাচ্ছে, কিন্তু এই প্রসঙ্গ কাঠামো থেকে এই গাড়িটার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ঘটনাকে আমরা বলি এটা হলো একটা স্থিতি ঘটনা, বা এটাকে আমরা বলি স্থিতি। এবং এই বস্তুটাকে বলা হয় ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির, ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির। ঠিক আছে, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কোন প্রসঙ্গ কাঠামো? এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এটাকে স্থির বলা হয়। তাহলে বলো তো, মনে করো একটা ট্রেনের বগির মধ্যে এইখানে একটা সিট, এইখানে মুখোমুখি আরেকটা সিট। তুমি বসে আছো এখানে, তোমার বন্ধু বসে আছে এইখানে। ট্রেনটা চলছে সমবেগে, সুন্দর সমবেগে ট্রেনটা চলছে। ভি সমান সমান ধরো 5 মিটার পার সেকেন্ড, ট্রেনটা এরকম সমবেগে চলছে। তাহলে বলো তো, মনে করো ট্রেনের যে রেফারেন্স ফ্রেম, সে রেফারেন্স ফ্রেম হিসেবে আমি ধরলাম এইটা মনে করো রেফারেন্স ফ্রেম। বলো তো ট্রেন গতিশীল আছে, কিন্তু বলো তো তোমার অবস্থান বা তোমার বন্ধুর অবস্থান সময়ের সাথে সাথে ট্রেনের সাপেক্ষে কি কোনো পরিবর্তন হচ্ছে? ট্রেনের ওই দেওয়ালের সাপেক্ষে কিন্তু তোমার অবস্থান বা তোমার ওই বন্ধুর অবস্থান সব সময় একই জায়গাতে আছে। ট্রেনের সাপেক্ষে তোমার অবস্থান বা তোমার ওই বন্ধুর অবস্থান সব সময় একই জায়গাতে আছে। সময়ের সাথে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। কার সাপেক্ষে? ট্রেনের সাপেক্ষে। কিন্তু বলতো, যদি এইখানে আমি একটা গাছ এঁকে দিই যেটা বাইরে আছে, ট্রেনের বাইরে আছে, তার সাপেক্ষে কিন্তু তোমার অবস্থান, তোমার বন্ধুর অবস্থান দুইটারই পরিবর্তন হচ্ছে। তাহলে ট্রেনের সাপেক্ষে তোমরা স্থির, কিন্তু বাইরের কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমরা স্থির না। সহজ জিনিস। ট্রেনের সাপেক্ষে তোমরা স্থির, কিন্তু বাইরের কোনো অবজারভারের সাপেক্ষে বা রেফারেন্সের সাপেক্ষে তোমরা স্থির না। ওইটাই বলছে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থান পরিবর্তন না হয়, যে সময় যাচ্ছে কিন্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন তুমি ধরো আগে 10 সেন্টিমিটার দূরে ছিলা, তোমার বন্ধু আগে 1 মিটার দূরে ছিল। এখন ট্রেন যখন সামনে আগাইছে তখনও কিন্তু ট্রেনের সাপেক্ষে তুমি এই 10 সেন্টিমিটার দূরেই আছো, আর তোমার বন্ধু এই ট্রেনের এই মাথা থেকে 1 মিটার দূরেই আছে। সো তাহলে
ট্রেনের সাপেক্ষে কিন্তু যতই বাস সামনে আগাচ্ছে, ট্রেনের সাপেক্ষে তোমাদের কিন্তু কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাই ট্রেনের সাপেক্ষে তোমরা স্থির, যে ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমরা স্থির, ট্রেনের সাপেক্ষে তোমরা স্থির। কিন্তু বাইরে যে অবজারভার আছে তার থেকে তোমরা শুরুতে যেই দূরে ছিলা, পরে কিন্তু তোমাদের দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে, তোমাদের অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এর সাপেক্ষে তোমরা গতিশীল, কিন্তু ট্রেনের এই মাথার সাপেক্ষে তোমরা কিন্তু স্থির। কথা ক্লিয়ার? স্থিতি গতি, কথা ক্লিয়ার? আশা করি 100% ক্লিয়ার। এইবার আসো সহজ সংজ্ঞা, গতি বা মোশন। গতি বা মোশন একই টাইপের সংজ্ঞা। সময়ের সাথে আমি একটা কাজ করি, সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়ার ঘটনাকে স্থিতি বলে। জাদু। সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাকে স্থিতি বলে। যেমন এইখানে আমরা যে এক্সাম্পলটা দিছিলাম, মনে করো জাদু, এইখানে প্রথমে গাড়িটা ছিল, তারপর গাড়িটা প্রথমে এদিকে যাচ্ছিল, হ্যাঁ। সো মনে করো টি সমান সমান যখন 1 সেকেন্ড, তখন এর অবস্থান ছিল, তখন এর অবস্থান গাছ থেকে ছিল মনে করো 10 মিটার। এরপর যখন টি সমান সমান হয়ে গেল 4 সেকেন্ড, সময় পরিবর্তন হলো, তখন সরণ হয়ে গেছে মনে করো 20 মিটার। সো তাহলে খেয়াল করো, সময় পরিবর্তনের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে। এইটাকেই আমরা বলছি গতি, এই ঘটনাকে আমরা বলছি গতি। কার সাপেক্ষে এই গতিটা? এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই গতিটা। ঠিক আছে? সো সব সময় স্থিতি বা গতি কিন্তু কোন একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হবে। সো এই গাড়িটা কিন্তু আমাদের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল। এই গাড়িটা কিন্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল। এখানে প্রসঙ্গ কাঠামো কোনটা? প্রসঙ্গ কাঠামো হচ্ছে গাছটা, গাছটা হচ্ছে আমাদের এই প্রসঙ্গ কাঠামো। বুঝেছো? ও সরি সরি সরি, জাদু ফেল হয়ে গেছে। আরে হাই হাই, জাদু ফেল হয়ে গেছে। ঠিক আছে, গতি। ঠিক আছে, হ্যাঁ, নোটেও চিত্র আঁকবা, নোটেও চিত্র আঁকবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ডান, ডানাডান, ডান। সহজ জিনিস, তাহলে বুঝলাম, গেল। তোলা হয়েছে সবার? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ডান। চলো তাহলে আমরা এবার আরেকটা টপিকের মধ্যে যাই। দেখো এগুলা এই যে সুন্দর মতন সংজ্ঞা টঙ্গা লেখা আছে, তো এখান থেকে দেখে নিতে পারো ডিটেল সংজ্ঞাটা। একই কথা লিখছো তোমরা, অসুবিধা নাই, এগুলা নিয়ে আবার নোট খাতায় তোলার দরকার নাই, এগুলা জাস্ট বইয়ের ভাষায় এখানে লেখা আছে, এই বইয়ের ভাষায় লেখা আছে। আচ্ছা, এইবার আসো আমরা বিভিন্ন ধরনের গতি নিয়ে একটু আলোচনা করি। দেখো বিভিন্ন টাইপের গতির মধ্যে কি কি আছে? আমাদের সরল রৈখিক গতি আছে, চলন গতি আছে, ঘূর্ণন গতি আছে, বৃত্তীয় গতি আছে, পর্যাবৃত্ত গতি, দোলন গতি, এই টাইপের গতিগুলো আছে। তো আমরা এই গতিগুলা নিয়ে বেশিক্ষণ সময় দিব না, খুবই দ্রুত এই গতিগুলা একটু দেখে যাব। এগুলা তোমাদের লেখা দরকার নাই, এগুলা তোমরা অলরেডি কিন্তু 9 10 একবার করে পড়ছো, জাস্ট একটু মাথায় আরেকবার রিভাইজ করা, এগুলা এখন লেখার দরকার নাই। বোঝার মতন যেইটা আছে সেটা হচ্ছে চলন গতি, বোঝার মতন যে জিনিসটা আছে সেটা হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, এই মোশনটা কেমন একটু খেয়াল করো। মনে করো আমাদের কাছে এইরকম একটা বস্তু রাখা আছে, তো এই বস্তুটা উপরে মনে করো দুইটা সুন্দর সুন্দর বিন্দু, এই একটা বিন্দু, এটাকে আমি বললাম এ বিন্দু, আর এইখানে মনে করো আমাদের কাছে আরেকটা বিন্দু আছে, এটা হচ্ছে বি বিন্দু। একটা এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু।
ঠিক আছে? তো কি কি হলো, দেখা গেল যে এই বস্তুটা এইভাবে করে মুভ করতেছে। খেয়াল করো, মোশনটা খেয়াল করো। এইভাবে করে বস্তুটা মুভ করতেছে, এইভাবে করে বস্তুটা মুভ করতেছে, এইভাবে করে বস্তুটা মুভ করতেছে। তো আসলে এইভাবে মুভ করা বলতে কি বোঝাচ্ছি খেয়াল করো। কিছুক্ষণ পরে মনে করো বস্তু এখানে গেল, তারপরে বস্তু এইখানে গেল, তারপরে মনে করো বস্তু এইখানে গেল। তো প্রত্যেকটা মোশন, এই প্রত্যেকটা মোশনে একটা দারুণ কাহিনী ঘটছে। কাহিনীটা হচ্ছে এই বস্তুর উপরে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে, একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে এই প্রত্যেকটা বিন্দু। যেমন দেখো, এই যে এ বিন্দু, যেটা এ বিন্দু এখান থেকে গেছে এই জায়গায়, তো এ যতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখবা বিটাও এক্স্যাক্টলি ততটুকু দূরত্বই অতিক্রম করছে। এই দেখো, এই লাইনটাকে এনে যখন বসায় দিচ্ছি খাপে খাপে মিলে যাচ্ছে। এ বস্তু যতটুকু ডিসটেন্স গেছে, যেই দিকে গেছে বি সেই দিকেই ততটুকু দূরত্বই অতিক্রম করছে। আবার এ বস্তু এখান থেকে যখন এখানে আসছে, এ যতটুকু দূরত্ব অতিক্রম করছে বি বস্তু ঠিক একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে। এই গতিটাকে আমরা বলছি চলন গতি। এ যতটুকু দূরত্ব গেছে, দেখো এই এটাকে কপি করে নিলেই কিন্তু আমরা দেখতেছি, দেখো বিট একদম সমান সমান দূরত্ব অতিক্রম করে। তো যখন গতিটা এইরকম হবে, যখন গতিটা এইরকম হবে যে আমাদের সকল বিন্দুগুলা সব সময় একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে, তখন এই গতিকে আমরা বলি চলন গতি। তখন এই গতিকে আমরা কি বলি? আমরা বলি চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। বুঝতে পেরেছো খাতায় কিভাবে আঁকবা? মানে কি, আমি তো খালি হাতেই আঁকলাম, খালি সোজা সোজা দাগগুলা দিয়ে দিছি। সোজা দাগ দিছি এটা বোঝানোর জন্য যে মাপটা সেম থাকে। তোমরা হাতে এঁকে ফেলো, হাতে এঁকে ফেলো, এঁকে ফেলো, চলন গতিটা এঁকে ফেলো। সো ট্রান্সলেশনাল মোশন, চলন গতি। আচ্ছা, ভালো কথা। চলন গতির পরে আরো দুই একটা জিনিস নিয়ে একটু ঝামেলা লাগে তোমাদের, সেটা হচ্ছে একটা ঘূর্ণন গতি আর একটা হলো বৃত্তীয় গতি। জাস্ট একটু জেনে রাখো, এগুলা নিয়ে সামনে আরো ডিটেইলসে আমরা আলোচনা করব। ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন, এটা হচ্ছে রোটেশনাল মোশন। এটাকে বলছিলাম ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন। আর আরেকটা বলতে চাচ্ছি বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। বৃত্তীয় গতি বা হচ্ছে সার্কুলার মোশন। তো খেয়াল করো, ঘূর্ণন গতিটা হচ্ছে এমন একটা টাইপের গতি যে মনে করো এইখানে আমাদের কাছে কোনো একটা বস্তু রাখা আছে। এই বস্তুটা মনে করো, এই বস্তুটা মনে করো আমাদের এর ভিতরে থাকা কোনো একটা বিন্দুর সাপেক্ষে ঘুরছে। এই বস্তুটা এর ভিতরে থাকা কোনো একটা বিন্দুর সাপেক্ষে ঘুরছে। কথাটা কি বুঝতে পারছো? যেমন মনে করো এটা হচ্ছে আমার কলম, তো বা এই যে ধরো এটা হচ্ছে আমাদের এই কিবোর্ড। এই কিবোর্ডের মনে করো মাঝখানে এরকম কোন একটা বিন্দু রাখছি, এই বিন্দুর সাপেক্ষে পুরাটা কিবোর্ড ঘুরতেছে, এই বিন্দুর সাপেক্ষে পুরাটা কিবোর্ড ঘুরছে। তাহলে এই গতিটাকে আমরা বলছি, আয় হায় কি হয়ে গেল, কিবোর্ড চাপ দিছি। আচ্ছা হ্যাঁ, এইটাকে আমরা বলছি ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। বুঝছো? আর বৃত্তীয় গতি কোনটা? বৃত্তীয় গতিটা হচ্ছে মনে করো কোনো একটা কণা বা কোনো একটা বস্তু, ধরো এইখানে কোনো একটা বস্তু আছে, এইখানে কোনো একটা বস্তু আছে। তো দেখা গেল যে এই বস্তুটা এইরকম একটা সেন্টারের সাপেক্ষে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে মনে করো এই বস্তুটা ঘুরছে, এই বস্তুটা এইভাবে করে ঘুরছে। দুইটা দেখতে একই রকম মনে হলেও ছোট্ট যে পার্থক্যটা, দেখো ঘূর্ণন গতির ক্ষেত্রে অক্ষটা থাকে হচ্ছে বস্তুর ভিতর দিয়ে যায়, অক্ষটা বস্তুর ভিতর দিয়ে যায়। আর বৃত্তীয় গতির ক্ষেত্রে অক্ষটা কিন্তু বস্তুর বাইরে দিয়ে যায়।
হ্যাঁ, বস্তুর বাইরে দিয়ে যায়। যেমন একটা খুব কমন এক্সাম্পল, বলতো পৃথিবী যে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, এইটা কি বৃত্তীয় গতি বলবা না ঘূর্ণন গতি বলবা? আহ্নিক গতি যেটা, এটা কি বৃত্তীয় গতি বলবা নাকি ঘূর্ণন গতি বলবা বলতো? এটা কি বৃত্তীয় গতি বলবা নাকি ঘূর্ণন গতি বলবা? গুড, এটা হচ্ছে ঘূর্ণন গতি। সো খেয়াল করো, আহ্নিক গতি যেটা, আহ্নিক গতি যেটা, আহ্নিক গতি যেটা, সেটা কিন্তু দেখো পৃথিবী কি করতেছে, পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে, পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, এইভাবে করে যে রোটেট করতেছে, এটা হলো আহ্নিক গতি, এটা হলো ঘূর্ণন গতি। এটা হলো ঘূর্ণন গতি, কারণ পৃথিবী যে ঘুরছে নিজের অক্ষের সাপেক্ষে, এটা হচ্ছে অক্ষটা নিজের ভিতরে আছে, নিজের মানে ওই পৃথিবীর ভিতরে আছে অক্ষটা, যে অক্ষটাকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরছে। সো অক্ষটা যখন বস্তুর ভিতরে, তখন এটাকে আমরা বলি ঘূর্ণন গতি। বলতো বার্ষিক গতি কি ধরনের গতি হবে? ধরো এটা হচ্ছে সূর্য, আমি আপাতত পৃথিবীর ঘূর্ণনটাকে বৃত্তাকার ঘূর্ণন হিসেবে চিন্তা করতেছি, যদিও এটা ওইভাবে চিন্তা করা ঠিক না, এটা উপবৃত্তাকার পথে ঘোরে, তবু আপাতত আমাদের একটা এক্সাম্পলের খাতিরে আমরা এটা চিন্তা করতেছি যে ধরো এটা হচ্ছে পৃথিবী। সো পৃথিবী যখন একটা বাইরের বিন্দুকে অক্ষ করে ঘুরতে থাকে, তখন এই ঘূর্ণনটাকে আমরা কি বলি? এইটা কিন্তু আমরা বৃত্তীয় গতি বলতে পারবো। যদিও বার্ষিক গতি ঠিক ওভাবে বলা ঠিক না, তো জাস্ট উদাহরণের স্বার্থে বললাম, এটা উপবৃত্তাকার গতি, কিন্তু এটা মাথায় রেখো, এটা বৃত্তাকার না, এটা একটা উপবৃত্তাকার গতি। ঠিক আছে, বার্ষিক গতিটা আমরা হচ্ছে বৃত্তীয় গতির পারফেক্টলি তখন বলতে পারতাম যদি এটা সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতো, কিন্তু আসলে তো ঘুরে না, উপবৃত্তাকার পথে ঘুরে। তো আমাদের যদি একদম বৃত্তাকার পথে ঘুরতো, তাহলে আমরা এটাকে প্রপারলি বলতে পারতাম, বৃত্তীয় গতি বলতে পারতাম। বুঝতে পারছো? সো বৃত্তীয়টা কোনটা? যেমন ধরো আমরা কি করলাম, কোন একটা সুতার সাহায্যে, ধরো একটা মার্বেলকে বা ধরো কোন একটা বস্তুকে আমরা সুতার এক প্রান্তে কোন একটা বস্তুকে বাঁধছি, আরেক প্রান্ত আমাদের হাতে আছে, এবার আমি বস্তুটাকে ঘুরাচ্ছি, তখন ওই বস্তুটা কি আমার আঙুলের সাপেক্ষে ঘুরছে না? বস্তুটা আমার আঙুলের সাপেক্ষে ঘুরছে না? এই আঙুলটা কি বস্তুর ভিতরে? না, বস্তুর বাইরে। সো যখন কোন একটা বাইরের বিন্দুকে কেন্দ্র করে বস্তু ঘুরবে, সেই ঘূর্ণনটাকে আমরা বলি বৃত্তাকার গতি। বাইরের একটা বস্তুকে কেন্দ্র করে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, তখন সেটাকে আমরা বলি বৃত্তীয় গতি। আর যখন নিজের অক্ষের সাপেক্ষে কোনো বস্তু ঘুরতে থাকে, তখন সেটাকে আমরা বলি ঘূর্ণন গতি। বলো এর থেকে সহজ কিছু আর আছে? বলো তো, সহজ জিনিস। ওকে, এছাড়া আরো যে টাইপের ডেফিনেশন গুলো আছে, যে সরল রৈখিক গতি, গুলো একবার রিডিং পড়লেই বুঝবা। চলন গতিটা আমরা আলোচনা করছি, সরল চলন গতি, বক্র চলন গতি। ভাইয়া সহজ জিনিস, দেখো চলন গতিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, চলন গতিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। যদি এটা সরল পথে চলে, তাহলে এটা হচ্ছে সরল চলন গতি, আর যদি এটা বক্র পথে চলে, যেমন এখানে বক্র পথে চলছে, সেটা হচ্ছে বক্র চলন গতি, বক্র চলন গতি। বুঝছো? যদি এটা সরল পথে চলে, মানে সরল পথে চলে, সরল পথে চলে, আর এটা হচ্ছে বক্র পথে চলে। ঠিক আছে, তো সরল চলন গতি যেটা, সেটা হচ্ছে যেই চলন গতিটা একদম সরল রেখা বরাবর কাজ করবে, সেটা হলো সরল চলন গতি। আর বক্র চলন গতি হচ্ছে যেটা একটু বক্রাকার পথে যাবে, সেটা হচ্ছে বক্র চলন গতি। সহজ? ঠিক আছে, ইজি। তাহলে আমরা এগুলা দেখে ফেলছি, সরল রৈখিক গতি, চলন গতি, সরল চলন গতি, বক্র চলন গতি, তারপরে ঘূর্ণন গতি, আর একটা আছে চলন ঘূর্ণন গতি। দেখো চলন ঘূর্ণন গতি হচ্ছে এমন টাইপের গতিগুলা, এগুলা লেখার দরকার নাই, এগুলা তোমরা অলরেডি ক্লাস 9-10 একটু একটু পড়ছো। এগুলা জাস্ট কি টাইপের প্রশ্ন আসে, বলে যে নিচের ধরো এরকম টাইপের প্রশ্ন করে যে শিশু একটা দোলনায় দুলছে, তাহলে এটা কি ধরনের গতি? তারপরে ধরো এরকম কিছু এক্সাম্পল দিয়ে বলে এটা কি ধরনের গতি, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা 9-10 করে আসছো। সো চলন ঘূর্ণন গতি বা ট্রান্সলেট রোটেটরি মোশন, এটা কি, যে এমন টাইপ, যেমন চাকার গতি, এখানে কি হয়, চাকা সামনেও আগাতে থাকে, আবার চাকা ঘুরতেও থাকে, যে এখানে একই সাথে চলন এবং ঘূর্ণন দুই রকমই থাকে, সেইগুলাকে আমরা বলছি চলন ঘূর্ণন গতি। পর্যাবৃত্ত গতি আর দোলন গতি, ভাইয়া এইটা তোমরা যখন আমরা চ্যাপ্টার 8 পড়বো, তখন এটা নিয়ে আলোচনা হবে। পর্যাবৃত্ত গতি, দোলন গতি খুবই সহজ জিনিস, এটাও
আরেকটা টাইপের গতি। সো পর্যাবৃত্ত গতি কোনটা এটা লেখা দরকার নাই, এখন যতটুকু আজকে পড়াইছি যতটুকু খাতায় লিখছি ওইটুকু লিখলেই হবে, এটা জাস্ট এডিশন। এগুলো একটু থাকলো এখানে আর কি, একবার করে রিডিং দিও। সো পর্যাবৃত্ত গতি কোনটা? মনে করো কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে বা যে কোনো একটা পথে ঘুরতেছে, একটু দেখাই দিই। সাপোজ এইটা হচ্ছে মনে করো কোন একটা রাস্তা, হ্যাঁ, এইখানে মনে করো একটা নির্দিষ্ট বিন্দু আছে, এ বিন্দু। সো দেখা গেল যে কোন একটা কণা 10 সেকেন্ড পর পর এই এ বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে, 10 সেকেন্ড পর পর এই এ বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর এই এ বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে, এই গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর কোন একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করলে সেই গতিকে আমরা বলি পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। দোলন গতি কোনগুলা? যে টাইপের পর্যাবৃত্ত গতিতে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যায়, বাকি অর্ধেক সময় আরেক দিকে যায়, অর্ধেক সময় একদিকে যায়, বাকি অর্ধেক সময় আরেক দিকে যায়, এই ধরনের গতিকে আমরা বলি দোলন গতি। এই ধরনের গতিকে আমরা বলি দোলন গতি বা ভাইব্রেটরি মোশন। এগুলো সহজ। ওকে, এবার আসো আমাদের এই অধ্যায়ের মূল পড়াশোনার মধ্যে আমরা ঢুকবো। এখান থেকেই আমাদের আসলে বলতে পারো মূল পড়াশোনা শুরু, ঠিক আছে? তো চলো তাহলে আমরা শুরু করি। ওকে, সো এখান থেকে দেখো দূরত্ব এবং সরণ। আমরা দূরত্ব যেটা ইংরেজিটা একটু জেনে রাখো, দূরত্ব তো ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স, আর সরণ যেটা এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, একদম সহজ। মনে করো তুমি এইখানে এ বিন্দুতে আসো, কি করলা? এ বিন্দু থেকে তুমি এভাবে করে ঘুরে 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 মনে করো বি বিন্দুতে গেছো। কিভাবে ঘুরে গেছো একটু উল্টা পাল্টা দিই। এই যে ধরো এইখানে তুমি ঘুরে 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 বি বিন্দুতে আসছো, এ বিন্দু থেকে তুমি এই রাস্তা অতিক্রম করে মনে করো বি বিন্দুতে গেছো, বি বিন্দুতে গেছো, ঠিক আছে? সো বস্তু কণা যে পথে চললো, মনে করো এখানে একটা বস্তু, এই বস্তুটা যে পথ অতিক্রম করে এখানে আসলো, এই পথের দৈর্ঘ্যকে আমরা বলতেছি দূরত্ব। সো পথের দৈর্ঘ্য, দূরত্বটা হচ্ছে জাস্ট পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্যটাকে আমরা বলছি দূরত্ব। বস্তুকণা যে পথে চলে সেই পথের যে মোট প্রকৃত দৈর্ঘ্য, পথের যে দৈর্ঘ্যটা, সে পথের দৈর্ঘ্যটাকে আমরা বলছি দূরত্ব। পথের দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে দূরত্ব। আর অন্যদিকে সরণ কোনটা হবে? খুবই সিম্পল জিনিস, সরণ হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যে যেখান থেকে যাত্রা শুরু করছো যেখানে গিয়ে শেষ করছো, একেবারে সরল রৈখিক যে দূরত্বটা হবে আদি বিন্দু এবং শেষ বিন্দু, এই দুইটা, ওইটা শেষ বিন্দু না অবশ্য, আদি বিন্দু কোনটা? এইটা, শেষ বিন্দু এইটা। তো একদম আদি থেকে শেষ পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, আদি বিন্দু এইটা, যেখানে খুশি তুমি সেখানে যাও, যেভাবে খুশি সেভাবে যাও, যেখানে গিয়ে শেষ করছো, আদি থেকে শেষ পর্যন্ত সরল রৈখিক যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। বাচ্চাকালের পড়াশোনা কিন্তু এগুলা। তো আমাদের আদি বিন্দু এবং শেষ বিন্দুর, আদি বিন্দু এবং শেষ বিন্দুর সংযোজক সরল রৈখিক দূরত্ব, সংযোজক সরল রৈখিক, সংযোজক সরল রৈখিক যে দৈর্ঘ্য বা দূরত্ব যেটাই বলো। ঠিক আছে, আদিবিন্দু এবং শেষ বিন্দুর সংযোজক সরল রৈখিক দূরত্বই হচ্ছে সরণ। আমাদের সংযোজক সরল রৈখিক যে দৈর্ঘ্যটা বা যেই দূরত্বটা সেটাই হচ্ছে সরণ, বা ন্যূনতম যেই দূরত্বটা সেটাই হচ্ছে সরণ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বললাম যে পথের দৈর্ঘ্য বলতে অতিক্রান্ত পথ বললে আরো একটু বেটার হয়। আমি পরের স্লাইডে সংজ্ঞা ডিটেইলসে আছে, এটা জাস্ট নোট করার স্বার্থে আর কি লিখছি। সো পথের দৈর্ঘ্য না বলে তুমি অতিক্রান্ত পথ এভাবে বলতে পারো, অসুবিধা নাই। অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, যতটুকু পথ অতিক্রম করছে ওই অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হচ্ছে এটা।
এইবার খুব কুইকলি কয়েকটা অ্যান্সার দিয়ে দিবা, খুবই কুইকলি কয়েকটা অ্যান্সার দিয়ে দিবা। মনে করো এই এ বিন্দু থেকে কোনো একটা ছেলে বি বিন্দুতে গেছে, তারপরে সি বিন্দুতে গেছে। এ বি এর দূরত্ব 4 মিটার, বি সি এর দূরত্ব 3 মিটার। আমাকে বলো দূরত্ব কত হবে এবং সরণ কত হবে? দূরত্ব কত হবে এবং সরণ কত হবে বলো তো? ভেরি গুড। সো দূরত্ব কোনটা? সে যখন এ থেকে বি তে গেছে, সে যখন এ থেকে বি তে গেছে এবং বি থেকে সি তে গেছে, সে মোট কিন্তু 4 মিটার প্লাস 3 মিটার দূরত্ব অতিক্রম করছে। 4 মিটার এবং 3 মিটার দূরত্ব অতিক্রম করছে, তা 7 মিটার হচ্ছে তার যেই দূরত্বটা সেটা। আর যদি আমরা বলি সরণ কোনটা, সরণ কোনটা? সরণ হচ্ছে এ থেকে সি, এই যে এটা হচ্ছে সরণ। সরণটা কতটুকু হবে? এ থেকে সি পর্যন্ত যে ন্যূনতম দৈর্ঘ্য বা ন্যূনতম যে দূরত্ব, এই দূরত্বটা কত? পিথাগোরাস থেকে আমরা হিসাব করতে পারি, এটা হচ্ছে স্কয়ার রুট অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান 5। তাহলে এটা হচ্ছে আমাদের 5 মিটার, যেটা হলো আমাদের সরণ নির্দেশ করছে, তাই না? একেবারে সহজ, একেবারেই সহজ। এইবার আসো আমরা এই যে দূরত্ব কাকে বলে ডেফিনেশন লেখা আছে, একটু দেখে নিও। কোন সচল বস্তু কণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। এটা হচ্ছে আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব বা সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণ। দিক কোন দিকে? দিক হলো আদি থেকে শেষ। আশা করি একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে গেছো কাহিনী কি। আরেকটা প্র্যাকটিস করবা নাকি? আরেকটা প্র্যাকটিস চলো চট করে করে ফেলি। আরেকটা প্র্যাকটিস চলো একটু চট করে করে ফেলি। এগুলো একটু এখানে থাকুক। আমরা সরণ দেখছি কোনটা, আমরা দূরত্ব দেখেছি কোনটা। ওকে, একটা প্র্যাকটিস দেখলাম, এবার আসো আরেকটা প্র্যাকটিস করে ফেলি। মনে করো একটা বৃত্তাকার পথ। সো এই বৃত্তাকার পথে মনে করো কোনো একটা কণা এই পয়েন্ট থেকে কোনো একটা কণা ঘুরে সাপোজ এই পয়েন্টে আসছে। কি করছে? ঘুরছে এই দিক বরাবর, পুরাটা রাস্তা ঘুরে এইভাবে করে আসছে, পুরাটা রাস্তা ঘুরে সে এই পয়েন্টে আসছে। এটা হলো এ বিন্দু, এটা হলো ডি বিন্দু। আমাদেরকে বলে দিছে ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমাকে বলো তো দূরত্ব কত হবে এবং সরণ কত হবে? দূরত্ব কত হবে এবং সরণ কত হবে? দূরত্ব কত হবে এবং সরণ কত হবে? গুড। সো আমাদের দূরত্ব হচ্ছে, দেখো পুরাটুকু পরিধি অতিক্রম করলে সেটা ছিল 2 পাই আর। বলতো এর 1/4 যদি যায়, পুরাটা পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে এইটুকু মানে কত? এই যে এ থেকে বি পর্যন্ত যেই দূরত্বটা, এ বি যে দৈর্ঘ্যটা, এটা কত? 2 পাই আর এর 4/1 ভাগ। এ থেকে এই সি পর্যন্ত যেই দূরত্ব, সেটা কি পুরা পরিধির অর্ধেক। আর এ থেকে ডি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এইটা কি বলতো পুরা পরিধির 4/3 না? এই যে এ থেকে ডি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এটা কি পুরা পরিধিটার 4/3 তাহলে দূরত্ব হচ্ছে 3/4 ইন্টু 2 পাই আর। দেখো ঠিক লিখলাম কিনা? ভেরি গুড। 3/4 ইন্টু 2 পাই আর। কারণ দেখো পুরাটা যদি অতিক্রম করো, পুরাটা যদি নিয়ে অতিক্রম করো, তাহলে 2 পাই আর অতিক্রম করছো। এ থেকে বি তে গেলে 2 পাই আর এর 1/4, এ থেকে সি তে গেলে 2 পাই আর এর অর্ধেক বা 2/4, এ থেকে ডি তে গেলে 2 পাই আর এর 3/4 বা 3/4। তাহলে এ থেকে ডি তে আসলে কিন্তু দেখো 2 পাই আর এর 3/4 দূরত্ব অতিক্রম করছো। তাহলে এটাই হচ্ছে তোমার সরণ, সরি দূরত্ব। আর সরণ কোনটা? সরণ ভাইয়া জাস্ট কি হবে? জাস্ট কি হবে? সরণ হচ্ছে আদি থেকে শেষ, এই যে আদি থেকে শেষ এইটুকু। এটা কেমনে হিসাব করবা? এইটুকু ব্যাসার্ধ জানো আর, এইটুকুও জানো আর, তাহলে এই অতিভুজের মানটা কত হবে? রুট ওভার আর স্কয়ার প্লাস আর স্কয়ার, তার মানে রুট ওভার 2 আর স্কয়ার। এখান থেকে আসে কত? আর √2, বুঝছো? এখান থেকে আসে হচ্ছে আর
রুট 2 আর রুট 2 রুট 2 আর। ঠিক আছে, পারবা না এটা সবাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই পারবা, এক্সেলেন্ট। তোমাদের জন্য একটা স্পেশাল প্রবলেম দিয়ে রাখবো নাকি? একটা স্পেশাল প্রবলেম দিয়ে রাখবো নাকি? একটা স্পেশাল প্রবলেম দিয়ে রাখবো, কিন্তু না পারলে ঘ্যান ঘ্যান করবা না, নিজেরা চিন্তা করবা বা নিজেরা ঘাইটে এটার সলিউশন বাইর করবা, কিন্তু ঘ্যান ঘ্যান করা যাবে না যে ভাইয়া সলভ করে দেন, সলভ করে দেন। এইটা রাখতেছি তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। এটা না পারলে কোনো সমস্যা নাই, ভয় পাওয়া যাবে না, জাস্ট চিন্তা করবা, চিন্তাটাই গুরুত্বপূর্ণ। মনে করো একটা চাকা আছে, বুঝছো? কি আছে? একটা চাকা আছে। সেই চাকাটার একটা পাশে আমরা একটা চুইং গাম লাগাই রাখছি। চুইং গামটা কোথায় আছে জানো? চুইং গামটা আছে হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে একটা চুইং গাম রাখা আছে, একটা বাবল গাম চুইং গাম রাখা আছে। চুইং গাম নাম শোনার সাথে সাথেই মুখে একটা সুন্দর গন্ধ আসছে, ওই যে মুখে নিলে যেরকম একটা ফ্রেশ একটা গন্ধ আসে, সেরকম একটা গন্ধ আসছে। একটা চুইং গাম চাকার তলায় লাগানো ছিল। চাকাটা সামনের দিকে অর্ধেক আগাইছে। অর্ধেক আগানো মানে কি? 180 ডিগ্রি ঘুরছে। চাকাটা সামনে আগাচ্ছে, চাকা রিং না কিন্তু, চাকাটি 180 ডিগ্রি ঘুরলে এ বিন্দুর বা ঘুরলে চুইং গামের সরণ কত? চুইং গামের সরণ কত? চাকাটা 180 ডিগ্রি ঘুরছে ভাইয়া, বলতো পুরা পাক ঘুরবে কখন? যখন 360 ডিগ্রি ঘুরবে। পুরা পাক ঘুরবে কখন? যখন 360 ডিগ্রি ঘুরবে। অ্যান্সার দিচ্ছ অনেকে, সব ভুল হচ্ছে, সব ভুল। যারা 2 পাই আর বলতেছো, 2 আর বলতেছো, সব ভুল, সব ভুল। যারা 2 পাই আর বলতেছো, 2 আর বলতেছো, সব ভুল। পাই আর বলছো, সব ভুল। ভুল টু দি পাওয়ার গ্রেট, ভুল। খেয়াল করো ভালো মতো, আগে প্রশ্নটা শোনো। চাকাটার নিচে একটা চুইং গাম রাখা আছে। কি করছে? চাকাটা ঘুরছে, ঘুরে ঘুরে সামনে আগাচ্ছে না? এটা তো বলের মতন এইভাবে করে সামনে আগাইছে, বুঝছো? চাকাটা কি করছে? গোল হয়ে সামনে আগাচ্ছে। তো চাকাটা গোল হয়ে সামনে আগাচ্ছে, তো যদি গোল হয়ে সামনে আগায়, কতটুকু আগাইছে? বলছে 180 ডিগ্রি ঘুরলে চুইং গামের সরণ কত। সেটা যদি 180 ডিগ্রি ঘুরে, তার মানে এ বিন্দুটা এখন কোথায় বলো তো? এ বিন্দুটা এখন কোথায়? এ বিন্দুটা এই জায়গাতে না? এইখান না এই বিন্দুটা? যদি চাকাটা 180 ডিগ্রি ঘুরে, এই বিন্দুটা এই জায়গায় না? তাহলে বের করতে বলছে, এই যারা জিরো বলতেছে আরেক পাগল, জিরো কেমনে হয়? আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, সরণ কোনটা? সরণ কোনটা? এই সরণ কোনটা? আদি থেকে শেষ, আদি থেকে শেষ, আদি বিন্দু এইটা, শেষ বিন্দু এইটা, এই যে আদি থেকে শেষ, এইটা হচ্ছে সরণ। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে সরণ, এইটুকু দূরত্ব হচ্ছে সরণ। এই সরণটা কত হয় সেটা বের করবা, এই সরণটা কত হয় সেই সরণটা বের করবা। হ্যাঁ, অনেকেরই হচ্ছে, অনেকেরই হচ্ছে। এই সরণটা কত হয় সেটা বের করবা। কথা বুঝছো? এটা কিন্তু এরকম না যে একটা চাকতি, সে চাকতিটা একই জায়গায় দাঁড়ায় ঘুরতেছে, এরকম না। চাকতি একই জায়গায় দাঁড়ায় ঘুরতেছে, এরকম না। চাকা তো, চাকা কি করতেছে? পাড়ায় সামনে আগাচ্ছে, মানে গড়ায় গড়ায় সামনে আগাচ্ছে। সো গড়ায় যদি সামনে আগায়, তাহলে এই এ বিন্দুটার সরণ কত হবে বের করতে বলছে। করে দিব নাকি তোমরা একটু ঘ্যান ঘ্যান করবা? করে দিব? না, এক কাজ করি, এইটা তোমরা হোমওয়ার্ক দিয়ে দেই। এটা এটা তোমাদের যা মনে হয় হোমওয়ার্ক সলভ করবা, ঠিক আছে? ঠিক আছে, আর হবে না, আর হবে না। হ্যাঁ, এই যে বিজয় ঘোষের সম্ভবত হয়েছে, যদি ও লিখতে ভুল না করে থাকে,
না কিন্তু পাই আর হোল স্কয়ার কেন দিছে আল্লাহ জানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না তাহলে হয়েছে, ঠিক আছে, বিজয় ঘোষের হয়েছে, বিজয় ঘোষের হয়েছে। আচ্ছা যেহেতু তোমরা বের করেই ফেলছো, দেখাই দেই, এটার হোমওয়ার্ক না দেই, তোমরা নিজের ক্লাসের মধ্যে অনেকে করে ফেলছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এখনই দেখাই দেই। বলো তো চাকাটা যদি পুরা একবার ঘুরতো, চাকাটা যদি পুরা একবার ঘুরতো, তাহলে কিন্তু সেটা পথ বরাবর দৈর্ঘ্য অতিক্রম করতো 2 পাই আর। পরিধি, পুরা চাকাটা যদি পুরা একবার ঘুরে, তাহলে কিন্তু চাকাটা পুরা একবার ঘোরা মানে 2 পাই আর দূরত্ব অতিক্রম করা, ঠিক না? বলতো যদি চাকাটা পুরা একবার ঘুরে, তাহলে পুরা একবার ঘুরলে চাকাটা কিন্তু 2 পাই আর দূরত্ব অতিক্রম করে। তাহলে অর্ধেক ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে? পাই আর দূরত্ব অতিক্রম করবে না? যদি অর্ধেক ঘুরে, অর্ধেক ঘুরে, তাহলে কি এইটুকু বরাবর সে কত রাস্তা মারাইছে, কত রাস্তা পাড়ি দিছে? পাই আর। যদি পুরা একবার ঘুরতো তাহলে 2 পাই আর পরিধি সমান দূরত্ব অতিক্রম করতো। কিন্তু যখন অর্ধেক গেছে তখন কি পাই আর দূরত্ব অতিক্রম করছে না? এইটুকু দৈর্ঘ্য গেল পাই আর, এইটুকু দৈর্ঘ্য গেল পাই আর। এবং বলতো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? এটা তো 2 আর, এটা হচ্ছে পাই আর, এটা হচ্ছে 2 আর। তাহলে ভাইয়া আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা অতিভুজ, অতিভুজের মান কত হবে? পাই আর হোল স্কয়ার প্লাস 2 আর হোল স্কয়ার। জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করছি, রুট ওভার পাই আর হোল স্কয়ার প্লাস 2 আর হোল স্কয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? হইছে? কি করছি বুঝছো? ভাইয়া আরো দেন, প্রচুর প্রবলেম দিব ইনশাল্লাহ, কোনো চিন্তা করো না। আর একটু আগাই সামনে আরো কয়েকটা টপিক পড়ি, তারপর দেখবা মজার প্রবলেমে ভরাই দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা আমরা পারবো। তো ভাইয়া দূরত্ব, সরণ, এই জিনিসগুলা সংজ্ঞা টঙ্গা আছে, এগুলা দেখে নিবা এখান থেকে। হ্যাঁ, এখন একটা কথা বলো তো, সরণের মানটাই কি আসলে দূরত্ব? সরণের মানটাই কি আসলে দূরত্ব? ভাইয়া 180 ডিগ্রি ঘুরলে এ বিন্দুটা উপরে উঠে যাবে না? উপরেই তো উঠছে, ওইটা তো উপরেই উঠছে, চাকার পুরুত্ব চিন্তা করো না। ওকে, তো দেখো সরণের মানটাই কি আসলে দূরত্ব কিনা খেয়াল করো। সরণের মান তো আমরা বলতো এইভাবে করে মনে করো কোন একটা পথকে অতিক্রম করলো, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এই পুরা রাস্তার দৈর্ঘ্য মনে করো পেলাম 20 মিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক যে দৈর্ঘ্যটা, এটা কি আর 20 মিটার হবে? এটা হইলো মনে করো 14 মিটার। তাহলে কিন্তু আমাদের সরণের যে মান, এটা কিন্তু দূরত্ব না, সরণের মান কিন্তু দূরত্ব না। কিন্তু এটা একটা বেলায় সত্য, যখন তুমি সরল রৈখিক পথে যাবা, সরল রৈখিক পথে যখন যাবা তখন এটা সমান হয়ে যায়। সরল রৈখিক পথে গেলে সরণের মান ও দূরত্বের মান একই। সরল রৈখিক পথে একই দিকে যেতে হবে, সরল রৈখিক পথে একই দিকে গেলে, সরল রৈখিক পথে একই দিকে যদি যায় তাহলে সরণের মান এবং দূরত্বের মান একই। কিন্তু যদি সরল রৈখিক পথে না যায় তাহলে কিন্তু হবে না। বুঝছো? ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইবার আসো আমরা দ্রুতি কাকে বলবো, দ্রুতি বলতে কি বুঝি। আচ্ছা, তোমাদের অনেকে আছো যারা নতুন জয়েন করছো, তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে ভাইয়া আগের ক্লাসগুলো তোমরা কিভাবে কভার করবা। যারা তোমরা হচ্ছে নতুন জয়েন করছো, তোমাদের ভেক্টরে অলরেডি কয়টা ক্লাস হয়ে গেছে একটু বলো তো? ভেক্টরে এখন পর্যন্ত কয়টা ক্লাস হয়ে গেছে একটু জানাও তো? 15-16টা ক্লাস হয়ে গেছে, তাই না? ভয় পাওয়ার কিচ্ছু নাই, খুব মনোযোগ দিয়ে শোনো। 15টা ক্লাস হয়ে গেছে, আচ্ছা 16টা ক্লাসই ধরলাম, ধরো 16টা ক্লাস হয়ে গেছে।
তুমি দেখবা আমাদের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো একবার বসলে যদি তোমার পড়াশোনার প্রতি একটু হলেও আগ্রহ থাকে, তাহলে ক্লাসগুলা বসলে ক্লাসগুলা করতে ইচ্ছা করবে। এটা আমার চ্যালেঞ্জ। যদি ইচ্ছা না করে তাইলে বুঝবা তোমার আসলে পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নাই। তো পড়াশোনার প্রতি আগ্রহ আছে কি না আছে সেটা বোঝার উপায় হচ্ছে, যদি তুমি দেখো যে হ্যাঁ ক্লাস দেখে ভাল লাগতেছে, তাইলে বুঝবা হ্যাঁ পড়াশোনার প্রতি আগ্রহ আছে। আর যদি দেখো যে না ভাই ভালো লাগতেছে, তার মানে বুঝে যাবা আরে আমার দিয়ে তাহলে পড়াশোনা হচ্ছে না। মজা করলাম। বিষয়টা হচ্ছে এই যে 16টা ক্লাস এত সুন্দর করে নিখুঁত ভাবে আছে ভেক্টরের, তোমাদের অপূর্ব দাদা নিছে। এই 16টা ক্লাস অলরেডি যতগুলা হয়ে গেছে, যেটা করবা এই 16টা ক্লাস চেষ্টা করবা ডেইলি ডেইলি 2টা করে কভার করে ফেলতে, ডেইলি 2টা করে কভার করতে, বুঝছো? রেগুলার 2টা করে ক্লাস করার চেষ্টা করবা। তাহলে তার মানে দেখো তুমি এক সপ্তাহের মধ্যে কিন্তু কারেন্ট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলাই তুমি চলে আসতে পারবা। হ্যাঁ, সেগুলাই তুমি চলে আসতে পারবা। সো আমাদের দেখবা যে মোটামুটি প্রতিদিন যদি 2টা করে ক্লাস করো তাহলে কিন্তু 8 দুগুণে 16টা ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন 2টা করে ক্লাস করলে। তো যেহেতু একটু দেরি করে শুরু করছো, এখনো দেরি কিন্তু আহামরি অনেক দেরি হয় নাই। কারণ তোমরা দেখবা কলেজ শুরু হওয়ার পরে অনেক স্টুডেন্ট আমাদের সম্পর্কে হয়তো জানবে, তখন অনেকে একদম ফ্রেশ ভাবে শুরু করবে। তাদের তুলনায় তোমরা কিন্তু অনেক আগায় আছো। তো এর জন্য বলবো একেবারেই দুশ্চিন্তা করার দরকার নাই। তোমরা একটু রেগুলার প্রত্যেকদিন 2টা করে ক্লাস করো। ক্লাসগুলা টেনে টেনে দেখো না, রেগুলার নরমাল স্পিডে। প্রথমবার যখন ক্লাস করবা তখন নরমাল স্পিডে ক্লাস করবা, তাড়াহুড়া করার কিছু নাই। তোমার কালকে এইচএসসি পরীক্ষা না, এক সপ্তাহ পরে এইচএসসি পরীক্ষা না, হাতে সময় আছে। যেহেতু হাতে সময় আছে, সময়টা দেওয়া লাগবে। তুমি যদি এই ডিসিপ্লিনটা মেনে প্রত্যেকটা দিন 2টা করে ক্লাস শেষ করে ফেলতে পারো, তুমি দেখবা তোমার এগুলা কভার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? সো এর জন্য এটা খেয়াল রেখো যে তাড়াহুড়া করার দরকার নাই, প্রত্যেকদিন 2টা করে ক্লাস শেষ করবা। ঠিক আছে? তাইলে একেবারে ফ্লোতে চলে আসবা। আর ভৌত জগৎ এবং পরিমাপ এই অধ্যায়ের উপরে 6টা ক্লাস হয়েছে। সো 6টা ক্লাসে কিন্তু আমরা অনেকেই এই অধ্যায়টা খুব ইগনোর করে, অনেকে বাদ দেয়। কিন্তু এই 6টা ক্লাসের মধ্যে আমাদের অনেক টপিকস আছে যেগুলা কিন্তু বোর্ডে আসা, যেগুলা কিন্তু অ্যাডমিশনে আসা, এগুলা খুব গুরুত্বপূর্ণ। মানে তুমি তো যখন ফিজিক্স পড়তেছো তখন তো তোমার টার্গেট এমসিকিউতে 25-এ 25ই তোলা, অথবা তোমার টার্গেট হচ্ছে অ্যাডমিশনে ফিজিক্স থেকে ফুল মার্কসটা পাওয়া। কোনো একটা প্রশ্ন যদি এরকম হয় ভৌত জগৎ থেকে চলে আসছে কিন্তু তুমি পড়ো নাই, তাহলে তো মিস হয়ে যাবে। তো এই কারণে ওই অধ্যায়টাও অবহেলা করবা না। প্রচুর বোর্ডের প্রশ্ন সলভ করাইছি ক্লাসের মধ্যে, প্রচুর অ্যাডমিশনের প্রবলেম সলভ করাইছি, এবং তোমাদের যে বই আছে বইয়ের ওপর থেকে কি কি পড়বা সবকিছু দাগায় দেওয়া আছে, বলা আছে। সো ওইগুলা কিন্তু একটু রেগুলার বেসিসে আগে ভেক্টরটাই শেষ করো। ভৌত জগৎ এবং পরিমাপ এত গুরুত্বপূর্ণ না, ভেক্টরটা বেশি গুরুত্বপূর্ণ। ভেক্টরটা আগে শেষ করো, তারপরে ভৌত জগৎ এবং পরিমাপ 3 দিনে শেষ হয়ে যাবে। তুমি চাইলে 2 দিনেও শেষ করে ফেলতে পারো, তিনটা করে ক্লাস করে। বুঝতে পারছো? কিন্তু ক্লাসগুলো ভাইয়া প্রথম থেকে শেষ করো, ক্লাসগুলো জমায় রেখো না। তোমরা যারা এই যে ক্লাসগুলো জমায় রাখতেছো, মনে করতেছো ভাই লাইভ দরকার কি, আমরা তো রেকর্ড করলেই পাচ্ছি। কিন্তু রেকর্ড করে কিন্তু তুমি আসলে দেখবা যে অনেক জমে গেছে, এটা করা যাবে না। বুঝছো? আচ্ছা, সো দেখো আমরা দ্রুতিটা কি জিনিস ছিল সেটা একটু বলি। সহজ জিনিস দেখো, দ্রুতি কোনটা? কোন বস্তু সময়ের সাথে বা সময়ের পরিবর্তনের সাথে দূরত্বের যে পরিবর্তনটা হয় তাকে আমরা বলি দ্রুতি। বা এভাবে যদি লিখি, কোন বস্তু একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব যেটা, এটাকে আমরা বলছি দ্রুতি। যেমন মনে করো যে কোনো একটা গাড়ি, সেই গাড়িটা ধরো t1 সময়ে s1 অবস্থানে ছিল,
t2 সময় s2 অবস্থানে গেছে। সো এখানে s না দিয়ে d দিয়ে প্রকাশ করি, দাঁড়াও, s না দিয়ে এটাকে d দিয়ে প্রকাশ করি। মনে করো t1 সময়ে এটা d1 অবস্থানে ছিল, t2 সময় এটা d2 অবস্থানে চলে গেছে। তো আমাদের অতিক্রান্ত দূরত্ব যেটা, অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের d2 মাইনাস d1, পথের দৈর্ঘ্য যেটা সেটা, এবং সময় কতটুকু এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় কতটুকু লাগছে, t2 মাইনাস t1। এটাকে আমরা ডেল্টা টি দিয়ে প্রকাশ করতে পারি। ডেল্টা মানে পরিবর্তন বোঝায়, ডেল্টা ডি দিয়ে প্রকাশ করতে পারি। ডেল্টা মানে সংক্ষেপে পরিবর্তন বোঝায়, যে ডি এর পরিবর্তন কত, টি এর পরিবর্তন কত। সো খেয়াল করো, ডেল্টা টি সময়ে, ডেল্টা টি সময়ে, ডেল্টা টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত? ডেল্টা টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডেল্টা ডি। আমাদের বলছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত। সো একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা বলছি দ্রুতি, এটাকে আমরা বলছি দ্রুতি। এখন দেখো ভাইয়া, দ্রুতি আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। এটার ইংরেজি হচ্ছে স্পিড। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গড় দ্রুতি, একটা হচ্ছে গড় দ্রুতি, যেটাকে আমরা বলছি মিন স্পিড। মিন মানে গড়, এটা মনে রাখবা, বা এভারেজ স্পিড, দুটাই বলে, মিন স্পিড বা এভারেজ স্পিড। আরেকটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। এটার ইংরেজি কি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। অর্থাৎ এই মুহূর্তে স্পিড কত সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। সো গড় দ্রুতি বের করার ফর্মুলা কি? গড় দ্রুতিটা সিম্পলি, গড় দ্রুতি সমান সমান সিম্পলি টোটাল অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় দ্রুতি পাবো। গড় দ্রুতিটা হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্বকে ডিভাইডেড বাই, যদি আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করি, টোটাল অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পাবো গড় দ্রুতি। ঠিক আছে, তাহলে আমরা পাবো গড় দ্রুতি। আর তাৎক্ষণিক দ্রুতি কোনটা? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে এই মুহূর্তের স্পিড কত। মনে করো তুমি একটা গাড়িতে করে যাচ্ছ, সো গাড়িতে যেতে যেতে হঠাৎ করে তুমি ড্রাইভারকে জিজ্ঞেস করলে, ড্রাইভার গাড়ির স্পিড কত? ড্রাইভার কিন্তু তার সামনে যেই স্পিডোমিটার আছে সেখান থেকে ওই কাঁটাটা কোথায় দেখাচ্ছে সেই কাঁটার একটা স্পিড দেখে সে বলবে যে ভাই 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চলছে, বা 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চলছে। গাড়ি কততে চলতেছে? 60-এ। এই যে 60 কথাটা বললো, এটা কি ওই মুহূর্তের বেগটা না, ওই মুহূর্তের দ্রুতিটা না? সো ওই মুহূর্তে, কোন একটা নির্দিষ্ট মুহূর্তে যে দ্রুতিটা আছে সেই দ্রুতিটাকে আমরা বলি তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আর গড় দ্রুতি কোনটা? গড় দ্রুতি হচ্ছে যে টোটাল একটা নির্দিষ্ট সময়ে টোটাল যতখানি পথ অতিক্রম করছে সেইটাকে আমরা বলি গড় দ্রুতি। যেমন একটা এক্সাম্পল দেই, দেখা গেল যে তুমি মোহাম্মদপুর থেকে রওনা দিছো, মোহাম্মদপুর থেকে, ঢাকার মোহাম্মদপুর থেকে তুমি মনে করো যেতে চাচ্ছ মতিঝিল, যেতে চাচ্ছ মতিঝিল, বা ধরো তুমি মিরপুর যেতে চাও, মিরপুর যেতে চাও, মোহাম্মদপুর থেকে তুমি মিরপুর যেতে চাও। এখন মোহাম্মদপুর থেকে যখন রওনা দিছো তখন তুমি ঘড়ির কাঁটায় দেখছো বাজে হচ্ছে 10টা, সকাল 10টা বাজে। মিরপুরে যখন পৌঁছাইছো তখন দেখছো, মিরপুর ধরো 12 নম্বরে গেছো, মিরপুরে যখন গেছো তখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা। তুমি 1 ঘন্টা সময় ধরে ট্রাভেল করছো। তাহলে ডেল্টা টি কত? ডেল্টা টি হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা 3600 সেকেন্ড। এখন দেখা গেল মোহাম্মদপুর থেকে মিরপুরের যে টোটাল দূরত্ব, টোটাল দূরত্ব, এই দূরত্ব আমি আন্দাজে বলতেছি, টোটাল দূরত্ব হচ্ছে মনে করো 7.2 কিলোমিটার, সাপোজ 7.2 কিলোমিটার।
তার মানে মিটার হিসাব করলে কত? 7200 মিটার। এখন তুমি এই গড় দ্রুতি হিসাব করার সময় যেটা করতেছো, গড় দ্রুতি হিসাব করার সময় তুমি যেটা করতেছো, টোটাল অতিক্রান্ত দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দিচ্ছ। এটা গেল মিটার, এটা গেল সেকেন্ড, তাহলে এটা কাটাকাটি করে কত আসে? 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি গড়ে 2 মিটার পার সেকেন্ড করে মোহাম্মদপুর থেকে রওনা দিয়ে মিরপুরে গেছো। এখন কথা হচ্ছে, তুমি কি সব সময় একদম সেম স্পিডটা মেইনটেইন করতে পারছো? তুমি কি পুরা রাস্তা জুড়ে এই স্পিডটা মেইনটেইন করতে পারছো? আচ্ছা 2 মিটার পার সেকেন্ড মানে কত? এটাকে 18 দিয়ে গুণ দাও, 36/5, 5 7 35, তো 7 পয়েন্ট সামথিং কিলোমিটার পার আওয়ার বেগে তুমি গেছো। সো 7 পয়েন্ট সামথিং কিলোমিটার পার আওয়ার বেগে তুমি গেছো। এখন তুমি কি সব সময় একদম এই সেম 7 পয়েন্ট সামথিং কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারবা? পারো নাই। কিন্তু তুমি যখন বাসা থেকে বের হইছো, মোহাম্মদপুর থেকে বের হইছো, তখন দেখা গেছে এই তোমার কাজীপাড়া শেওড়াপাড়া যেখানে, ওইখানে একটু জ্যামে বসেছিলা। তারপরে ধরো মিরপুর 10 নম্বরে, ওইখানে একটু জ্যামে বসেছিলা। তারপরে আবার ধরো একটু ফাঁকা জায়গা পাইছো, ওখানে হেভি একটা টান দিছো। তারপরে আবার মিরপুর 11 সিগনালে গিয়ে আবার একটু বসেছিলা। সো আমরা যে গড়টা পেলাম, এই গড়টা কিন্তু আমাদেরকে আসলে প্রকাশ করতে পারতেছে না যে এটার কোন মুহূর্তে দ্রুতিটা কত ছিল, স্পিডটা কোন মুহূর্তে কেমন ছিল, এটা সম্পর্কে কিন্তু আমাদেরকে কোনো আইডিয়া দিতে পারতেছে না। কিন্তু তাৎক্ষণিক দ্রুতি যেটা, সেটা কিন্তু কোন মুহূর্তে দ্রুতি কেমন সেটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয়। তাৎক্ষণিক দ্রুতি আমরা কিভাবে ক্যালকুলেট করি একটু শোনো। তাৎক্ষণিক দ্রুতি আমরা ক্যালকুলেট করি যে ভি তো না, ধরো তাৎক্ষণিক দ্রুতি, এইটা হিসাব করার সময় আমরা এই যে ডেল্টা টি বললাম না এবং ডেল্টা ডি বললাম না, এই সময়ের পার্থক্যটা খুবই 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 সামান্য নেই, যে খুবই অল্প সময়ের পার্থক্যে কতটুকু দূরত্ব গেছে। সময় ব্যবধানটা যেটা আগে 1 ঘন্টা নিছিলাম, সেখানে সময় ব্যবধানটা খুবই ক্ষুদ্র নেই। বলতে পারো ভাইয়া কত ক্ষুদ্র? তুমি যত ক্ষুদ্র চিন্তা করতে পারো তার থেকেও ক্ষুদ্র। অর্থাৎ আমাদের এটাকে এভাবে লেখা হয় যে সময়টা হচ্ছে, এভাবে প্রকাশ করা হয়, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। এটার মানে হচ্ছে যে তুমি শূন্যের কাছাকাছি একটা সময়ের পার্থক্যে, শূন্যের কাছাকাছি একটা সময়ের পার্থক্যে যেই দূরত্ব অতিক্রম করছো, সেটা হচ্ছে তোমার তাৎক্ষণিক দ্রুতি। যে মনে করো তুমি গতিশীল আছো, গতিশীল থাকতে থাকতে খুবই ক্ষুদ্র সময় 0.00001 ন্যানো সেকেন্ড, এই সময়ের মধ্যে তোমার যতটুকু স্মরণ হয়েছে, যতটুকু দূরত্ব হয়েছে, ওই দূরত্ব বাই ওই সময়টা হচ্ছে আমাদের ওই মুহূর্তের স্পিড, তাৎক্ষণিক স্পিড। নামটা শুনেই তো বুঝতে পারছো, তাৎক্ষণিক মানে কি? ওই মুহূর্তের, তাই না? সো তাৎক্ষণিক স্পিড মানে হচ্ছে আমাদের খুবই ক্ষুদ্র সময়ে কতটুকু দূরত্ব। একজন বলে ফেলছো, এটা ক্যালকুলাস। ক্যালকুলাসে গেলে আমরা তাৎক্ষণিক দ্রুতি কিভাবে বের করতে হয় সেগুলা শিখবো। তাৎক্ষণিক দ্রুতি কিভাবে বের করতে হয় সেগুলো শিখবো। তোমাদের ফিজিক্সের জন্য যতটুকু ক্যালকুলাসের পার্ট লাগে সেটুকু কভার করে ফেলবো, অসুবিধা নেই। সো আমাদের তাৎক্ষণিক দ্রুতি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনটাকে বোঝাচ্ছি, মানে হলো যে এই মুহূর্তের দ্রুতি কত, সেটা হলো তাৎক্ষণিক দ্রুতি। আর গড় দ্রুতি কোনটা, যে একটা স্টার্টিং পয়েন্ট থেকে আরেকটা ফিনিশিং পয়েন্টে গেছো, টোটাল দূরত্ব হচ্ছে ধরো 7.2 কিলোমিটার, আর টোটাল এই রাস্তা অতিক্রম করতে তোমার সময় লাগছে 1 ঘন্টা। তাহলে তুমি টোটাল দূরত্বকে যখন টোটাল সময় দিয়ে ভাগ দিবা, সেটাই হয়ে যাবে আমাদের গড় দ্রুতি। কিন্তু এই গড় দ্রুতিতে কিন্তু তুমি সব সময় একই দ্রুতিতে কখনোই যাও নাই, কখনো বেশি গেছো, কখনো আস্তে গেছো, কখনো অনেক ফাস্ট গেছো, কখনো স্থির হয়েছিল। কিন্তু গড় দ্রুতি আমাদেরকে বলে যে এভারেজে তুমি আসলে মোটামুটি কত দূরত্বে গেছো। তো আমরা এখানে যে দ্রুতিটা লিখছি, এটাও কিন্তু গড় দ্রুতি, এটাও কিন্তু গড় দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি কোনটা? এই মুহূর্তের স্পিড, সেটা বের করার জন্য খুব অল্প সময়ে আমরা যে দূরত্বটা অতিক্রম করি সেটাকে আমরা বলছি তাৎক্ষণিক দ্রুতি। বুঝতে পারছো? আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আগামীকালকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ। আগামীকালকের ক্লাসে আমরা কিন্তু বেগ, ত্বরণ এবং গতির যে সমীকরণগুলো আছে সেগুলোও আস্তে আস্তে যাব। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। শেষ করছি আজকে। আগামীকালকে ক্লাস মিস করো না। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।